গল্পের শুরুতে আমরা একজন মানুষকে দেখতে পাই যার নাম ইয়োসিন ব্রাক। ট্র্যাভেল করা ওর খুব পছন্দ, সেই কারণে সে চলে যায় বলিভিয়ায়, যেখান থেকে সে অ্যামাজনের গভীর জঙ্গল দিকে যাত্রা শুরু করে। এটা একটা বিশাল আর ঘন জঙ্গল। তার এই সফরে এক নদী পার হওয়ার সময় সে বোটে এক অপরিচিত মানুষের সঙ্গে দেখা করে। সেই মানুষটিও একজন ট্র্যাভেলার, নাম তার মার্কাস। পেশায় সে একজন শিক্ষক এবং খুবই ইন্টারেস্টিং এক ব্যক্তিত্বের অধিকারী। মার্কাসের সঙ্গে তার পুরানো এক বন্ধুর সঙ্গে দেখা হয় যার নাম কেভিন। মার্কাস কেভিন আর ইয়োসির মধ্যে পরিচয় করিয়ে দেয়। কেভিন একজন ফটোগ্রাফার আর ট্র্যাভেলার। সে প্রায় পুরো সাউথ আমেরিকা ঘুরে ফেলেছে। পরের দিন ইয়োসি যখন মার্কেট দিয়ে যাচ্ছিল তখন পিছন থেকে একজন তাকে ডাক দেয় আর জিজ্ঞাসা করে, আর ইউ আমেরিকান? ইয়োসি উত্তরে দেয়, না, আমি অকুপাইড প্যালেস্টাইন থেকে এসেছি, আমি আমেরিকান নয়। এরপর দুজনের মধ্যে কথাবার্তা শুরু হয় এবং সেই লোকটি ইয়োসিকে জানায় জঙ্গলের গভীরে এখনও এমন কিছু আদিবাসীরা রয়েছে যারা বাইরের দুনিয়া সম্পর্কে কিছুই জানে না। তারা কখনো বাইরের জগতের মুখ দেখেনি। এটা এক প্রকার হিডেন ওয়ার্ল্ড, এক লুকিয়ে থাকা জগৎ। তুমি চাইলে আমি তোমায় সেখানে নিয়ে যেতে পারি। সে তাকে একটা ছবি দেখায় যেখানে সে আদিবাসীদের সঙ্গে দাঁড়িয়ে রয়েছে। ইয়োসি সেটা দেখে বিশ্বাস করে নেয় যে লোকটা সত্যিই বলছে। সে ফিরে এসে এই ব্যাপারটা মার্কাস আর কেভিনকে জানায়। ইয়োসি খুব এক্সাইটেড ছিল আর সে বলে, আমরা এমন এক জগৎ দেখতে যাচ্ছি যেটা আজ পর্যন্ত কেউ দেখেনি। কিন্তু মার্কাস সন্দেহ করে এবং বলে, তুমি কিভাবে একটা অচেনা মানুষের কথা বিশ্বাস করলে, যাদের সম্পর্কে কেউ কিছুই জানে না? তাদের সম্পর্কে সে জানলো কিভাবে? সে সেখানে কি করতে গেছিল? ইয়োসি জানায় ও বলেছে সে সোনার খোঁজে গিয়েছিল। নদীর নিচে নাকি প্রচুর সোনা আছে। সে বলছে যখন আমরা ফিরে আসব তখন আমাদের ব্যাগগুলো সোনায় ভর্তি থাকবে। কিন্তু কেভিন আর মার্কাস তার কথায় বিশ্বাস করে না। ইয়োসি তখন বলে, তোমরা অন্তত একবার তার সঙ্গে দেখা করো। পরের দিন এই তিনজন সেই লোকটার সঙ্গে দেখা করে এবং সে তাদের কথায় রাজি করিয়ে ফেলে। এখন এই চারজন প্রস্তুত হয় সেই যাত্রার জন্য, যেখানে তারা এমন এক সভ্যতার মুখোমুখি হতে চলেছে যাদের কথা দুনিয়া কোনোদিনও শোনেনি। আজ পর্যন্ত এই জগতে যাদের কেউ দেখেনি, যারা দুনিয়া থেকে পুরোপুরি বিচ্ছিন্ন, তাদের সঙ্গেই দেখা করতে চলেছে ওরা। আর এই কারণে যাত্রার আগে ওরা ভালোভাবে প্রস্তুতি নিতেও শুরু করে। প্রচুর জিনিসপত্র কেনাকাটা করে এবং একটি দোকানের বাইরে তিনজন মিলে অ্যামাজনের একটি ম্যাপ দেখছিল। ঠিক তখনই সেই অপরিচিত লোক যার নাম কার্ল, যে ওদের আদিবাসীদের সঙ্গে দেখা করতে নিয়ে যাবে, সে ওদের কাছে এসে বলে, এই ম্যাপে জঙ্গলে কিছুই নেই। জঙ্গলে একটাই জিনিস তোমার বন্ধু, নদী। সবসময় নদীর পথ ধরো। পরের দিন এই চারজন নিজেদের যাত্রায় বেরিয়ে পড়ে। সারাদিন হাঁটার পরে রাতে এক জায়গায় তাঁবু ফেলে বিশ্রাম নেয়। সেইখানে কার্ল কেভিনকে বলে, যাদের সঙ্গে আমরা দেখা করতে যাচ্ছি সেই আদিবাসীদের দেখে তোমার মনে হবে যেন স্টোন এজে এসে পড়েছি। কিন্তু ওরা খুব স্মার্ট, ওরা জীবন সম্পর্কে অনেক বেশি বোঝে। ওরা আমাদের জগৎ থেকে কিছুই চায় না, ওরা পুরোপুরি মুক্ত। পরের দিন আবার যাত্রা শুরু হলো। তখন কার্ল বলে, বৃষ্টি নামবে। কেভিন বলে, কিন্তু আকাশে তো একটাও মেঘ নেই। কিছুক্ষণের মধ্যেই হঠাৎ বৃষ্টি শুরু হয়। রাত হয়ে যাওয়ায় ওরা এক জায়গায় আশ্রয় নেয়। কার্ল ওদের বলে, আগামীকাল আমি তোমাদের আসল খাবার খাওয়াবো, কারণ আমরা একটা কেবিলার গোষ্ঠীর কাছাকাছি পৌঁছে গেছি। পরের দিন সকালে অনেকটা পথ হাঁটার পরে ওরা সেই কেবিলার কাছে পৌঁছায়, যেখানে সবাই কার্লকে চেনে। নতুন মুখ দেখে কেবিলার সবাই খুব খুশি হয়ে ওঠে। ওরা সেইখানে পুরো রাত কাটায় আর পরদিন সকালে এক রাত সেখানে কাটিয়ে ওরা আবার যাত্রা শুরু করে, এইবার সেই দুনিয়ার দিকে যা বাইরের দুনিয়া থেকে পুরোপুরি গোপন। যখন ওরা আবার নদীর পথ ধরে আসে তখন কার্ল ইয়োসিকে এক টুকরো সোনা খুঁজে এনে দেখায়। এটা দেখে সবাই খুব খুশি হয়ে ওঠে। আসলে ওরা খুশি হয় এই ভেবে এখন আর কোনো সন্দেহ নেই, কার্ল সত্যি বলছিল। কারণ এখনো পর্যন্ত ওদের মনে একটু সন্দেহ ছিল, কিন্তু কেউ জানতো না সামনে ওদের জন্য কি অপেক্ষা করছে। জঙ্গলে এই সফর কতটা কঠিন হতে চলেছে সেটা ওরা বুঝতেই পারেনি। বহুদিন ধরে হাঁটার পরেও ওরা এখনও সেই জায়গায় পৌঁছাতে পারেনি যেটা ওদের গন্তব্য। তাই এখান থেকে এখনও 3-4 দিনের দূরত্বে। আর এই দীর্ঘ হাঁটার ফলে এখন মার্কের পা পুরোপুরি জখম হয়ে যায়। সে আর সামনে এগোতে পারে না, তাই ওদের এখানেই থামতে হয়। তখন কার্ল বলে, আমি একাই এগিয়ে যাব, আমি কেবিলাতে পৌঁছে যাব, তারপর সেখান থেকে কিছু মানুষ নিয়ে এসে তোমাদের নিয়ে যাব। কিন্তু কেভিন এতে রাজি হয় না। সে বলে, তুমি আমাদের একা ফেলে চলে যেতে পারো না। আমরা এখন জঙ্গলের একেবারে গভীরে চলে এসেছি আর আমাদের ফেরার পথও জানা নেই। তখন কেভিন প্রস্তাব দেয়, চলো আমরা একটা রাফট বানাই আর নদীপথ ধরে এগিয়ে যাই।
যদিও কার্ল সেটা চায় না, কিন্তু সে বলে এই মুহূর্তে আমাদের সামনে আর কোনো উপায় নেই। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে ওরা নদী ধরে রাফটে করে এগোবে। 4 জন মিলে কাঠ কেটে রাফট বানাতে শুরু করে। তারা কাঠের গুঁড়োগুলো বেঁধে একটা বড় রাফট তৈরি করে আর তার উপর তাদের সব জিনিসপত্র রাখে। তারপর সবাই মিলে রাফটে চড়ে নদী ধরে যাত্রা শুরু করে। কিন্তু এই পথ মোটেও সহজ ছিল না। সকালবেলা যে নদী ছিল একেবারে শান্ত, সেই নদী সন্ধ্যা হতেই ভয়ঙ্কর রূপ নেয়। দীর্ঘক্ষণ ভেসে থাকার পর নদী প্রবল স্রোতে পরিণত হয় আর রাফট নিয়ন্ত্রণে রাখা কঠিন হয়ে পড়ে। তখন কার্ল বলে আমাদের রাফটটাকে সাইডে থামাতে হবে, কিন্তু কেভিন রাজি হয় না। সে বলে আমি নদীর স্রোতের সঙ্গে ভেসেই এগোতে চাই। এই নিয়ে ওদের মধ্যে তর্ক শুরু হয়ে যায়, কিন্তু শেষ পর্যন্ত সবাইকে কার্লের কথাই মানতে হয়, কারণ কার্ল এই জঙ্গলটাই সবচেয়ে ভালো চেনে। তাই তারা রাফটটাকে সাইডে থামায়। কার্ল বলে আমি জঙ্গলে যাই, দেখি কিছু খাবার ব্যবস্থা করতে পারি কিনা। সে জঙ্গলে চলে যায় আর তখন কেভিন ইউসিকে বলে আমার মনে হয় কালের সাঁতার জানা নেই, সেই কারণে সে রাফটের যাত্রা করতে চায় না। ভিডিওতে সামনে যাওয়ার আগে আপনাদের কাছে একটা অনুরোধ, আপনাদের অনেকেই ভিডিও দেখেন কিন্তু চ্যানেল সাবস্ক্রাইব করেন না বা ভিডিওতে লাইক দেন না। তাই অনুরোধ রইল চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিন আর ভিডিওটা লাইক করতে ভুলবেন না। আর পরদিন সকালে হয় ঠিক তাই। যখন 3 জন রাফটের দিকে এগোতে থাকে তখন কার্ল রাফটে চড়তে একেবারে অস্বীকার করে। কার্ল বলে আমি কোনো মাছের খাবার হতে চাই না, আমি হেঁটেই সামনে এগোবো এবং যেখানে আমাদের পৌঁছতে হবে সেখানে গিয়ে তোমাদের সঙ্গে দেখা করব। আসলে ওদের কাছে একটা ম্যাপে নির্দিষ্ট লোকেশন ছিল যেখানে পৌঁছতে হবে, কিন্তু কেভিন এখন হেঁটে যেতে চায় না। তার মনে হয় রাফটই সবচেয়ে নিরাপদ উপায়। সে বলে আমি রাফটে করেই যাব। ইওসি আর কেভিন মিলে ঠিক করে আমাদের মধ্যে একজন কার্লের সঙ্গে যাবে আর বাকি 2 জন রাফটে যাবে। যখন ইওসি এটা মার্কাসকে জানায় তখন মার্কাস বলে আমি কার্লের সঙ্গে যাব, কারণ এখন ওর পা অনেকটাই ভালো হয়ে গেছে। মার্কাস মনে করে পানিতে গেলে আবার ওর পায়ে ক্ষত হতে পারে, আর কেভিনের সঙ্গে তার আগে একটা ঝগড়া হয়েছিল, তাই সে কেভিনের সঙ্গে যেতে চায় না। এইভাবে ঠিক হয় যে কেভিন আর ইওসি রাফটে যাবে আর মার্কাস আর কার্ল হেঁটে যাবে। তারা ঠিক করে গন্তব্যে গিয়ে আবার একসঙ্গে মিলবে। মার্কাস সবার উদ্দেশ্যে হাত নাড়ে বিদায় নেয় আর সেও কার্লকে হেঁটে যেতে রওনা দেয়। এদিকে কেভিন আর ইওসি রাফট নিয়ে নদীপথে যাত্রা শুরু করে, কিন্তু আবারও নদী ভয়ঙ্কর হয়ে ওঠে আর তাদের রাফট চালাতে প্রচুর সমস্যা হয়। রাফটটা একটা পাথরে আটকে যায়, কারণ সেই জায়গায় জলপ্রবাহ অনেক বেশি জোরালো ছিল। ওরা দুজনেই রাফট ছেড়ে তীরে যেতে পারে না, কারণ সমস্ত মালপত্র রাফটের সঙ্গে বাঁধা। এগুলো হারিয়ে গেলে জঙ্গলে বেঁচে থাকা অসম্ভব হয়ে যাবে। তাই কেভিন বলে আমি তীরে যাচ্ছি, তারপর তোমাকে ওপর থেকে টেনে তুলব। কেভিন কোনোভাবে তীরে পৌঁছে যায় এবং সে চেষ্টা করে ইওসিকে তুলতে। সে তাকে তীরে নিয়ে আসতে চায়, কিন্তু কেভিন কিছু করতে পারে তার আগে হঠাৎ ইওসি পানিতে পড়ে যায়। জলের স্রোত এতটাই জোরালো ছিল যে সে এক ঝটকায় দূরে ভেসে চলে যায়। ইওসি জানেই না সে এখন কেভিন থেকে কত কিলোমিটার দূরে চলে এসেছে। কেভিন কিছু করতেও পারে না, শুধু অসহায়ের মতো দেখে যায়, কারণ এই প্রচণ্ড স্রোতের মধ্যে তার কিছু করারও ছিল না। ইওসি শেষমেশ এক পাথর আঁকড়ে ধরে। অনেক কষ্টের পর পাথর বেয়ে নদী থেকে ওপরে ওঠে। এখন ইওসি সম্পূর্ণ একা গভীর জঙ্গলের মধ্যে। সে জানে না সে কোথায় আছে। ইওসি জানে না কোথায় যেতে হবে। তার কাছে কোনো রাস্তা বা দিশার ধারণা নেই, এমনকি খাওয়ার জন্য কিছু নেই। ধীরে ধীরে রাত নেমে আসে। সে একটা গাছের নিচে বসে পড়ে। হঠাৎ করে বৃষ্টি শুরু হয়, কারণ এখন বর্ষার সময় শুরু হয়ে গেছে। ইওসি সেই গাছের নিচেই পুরো রাত কাটিয়ে দেয়। ভোর হলে সে হঠাৎ পাত্রের টিনের ঠোকাঠুকি শব্দ শুনতে পায়। নদীর দিকে তাকাতেই দেখে তার ব্যাগ, তার সঙ্গে 2টো পুঁটলিও বাঁধা ছিল, জলের স্রোতে ভেসে যাচ্ছে। ইওসি নিজের জীবনের ঝুঁকি নিয়ে নদীতে ঝাঁপ দেয় এবং সেই ব্যাগটাকে টেনে বের করে আনে, কারণ সেই ব্যাগে ছিল বেঁচে থাকার জন্য খুব প্রয়োজনীয় জিনিসপত্র। ব্যাগটা উদ্ধার করার পরে সে ব্যাগ থেকে একটা ট্যাবলেট বের করে খায়। এটা ছিল এক ধরনের এনার্জি পিল। তারপর সে কেভিনকে খুঁজতে শুরু করে। চারিদিকে তাকায়, চিৎকার করে ডাকে, কিন্তু কোথাও কেভিন নেই। ইওসি জানে না সে এখন কোথায় আছে বা কোন দিকে যেতে হবে। আর যদি সে ভুল দিকে চলে যায় তবে জঙ্গলের এত গভীরে পৌঁছে যাবে, সেখান থেকে আরও ফিরে আসা অসম্ভব হয়ে পড়বে। সে হতাশ হয়ে পড়ে। আবার বৃষ্টি শুরু হয় আর সে বসে পড়ে এক কোণে। একেবারে ভেঙে পড়েছে সে জানে না এখন কি করবে, কিন্তু সে এটাও জানে যে শান্ত থাকতে হবে, বুঝে শুনে কাজ করতে হবে। পরদিন সকালে সে ব্যাগ থেকে একটা ম্যাপ বের করে আর যেখানে যেতে হবে সেই জায়গাটি মার্ক করে। সে ঠিক করে
যে করেই হোক তাকে সেই গন্তব্যে পৌঁছাতে হবে, কারণ ওখানেই সে সাহায্য পেতে পারে। তবে কোনো কিছুকে ভাবা আর বাস্তবে করা এক জিনিস না। এই যাত্রা সহজ ছিল না, তাকে অনেক কষ্ট করতে হয়। 6 দিন ধরে সে হাঁটে, রাতে যেখানেই ইচ্ছা পাতার বিছানা বানিয়ে ঘুমায়। সে এখন ক্ষুধার্ত, কারণ তার খাবার শেষ হয়ে গেছে। একদিন জঙ্গলে একটা সাপ দেখে, সেটাকে মেরে খেয়ে ফেলে। এখন তার কাছে বেঁচে থাকার জন্য তাকে যা কিছুই খেতে হবে, না খেলে সে হয়তো না খেয়েই মারা যাবে। ইয়োশির কাছে এই জঙ্গল প্রতিটা দিন আরও কঠিন হয়ে ওঠে, কারণ সে ক্রমশ দুর্বল হয়ে পড়ে। এক রাতে যখন সে ঘুমাচ্ছিল তখন একটা শব্দ শুনতে পায়। ইয়োশি আনন্দে ভরে ওঠে। সে ভাবে নিশ্চয়ই কেবিন কাছাকাছি আছে। সে ডেকে ওঠে, কেবিন। কিন্তু চারপাশে কাউকে দেখতে পায় না। ঠিক তখনই তার সামনে হাজির হয় মার্কাস। ইয়োশি দাঁড়িয়ে পড়ে। সে মার্কাসকে দেখে খুব খুশি হয়। সে নিজের টর্চ জ্বালায়, কিন্তু চারপাশে কেউ ছিল না। সম্ভবত এখন তার হ্যালুনেশন ভ্রম শুরু হয়ে গেছে। কিন্তু ঘুমানোর আগে হঠাৎ তার মনে হয় আশেপাশে কোনো ভয়ঙ্কর জন্তু আছে। সে নিজের লাইটটা জ্বালায়। তার কাছে থাকা স্প্রে আগুনের উপরে স্প্রে করে, আর সেই আগুন সরাসরি জন্তুর দিকে যায়। ফলে জন্তুটা ভয় পেয়ে পালিয়ে যায়। সকালে ঘুম ভাঙলে সে দেখে তার চারপাশে নানান রকমের পিঁমড়ে, সাপ আর নানা রকম ভয়ঙ্কর পোকামাকড় ঘুরছে। এমনকি একটা জোঁক তার চামড়ার ভেতরে ঢুকে গেছে। তার মাথাটা পুরো ফুলে গেছে। সে নিজের চামড়া কেটে সেই জোঁকটা বের করে আনে। ইয়োশি একদম ক্লান্ত, আহত, ক্ষুধার্ত, তবুও তাকে তার যাত্রা চালিয়ে যেতে হবে। যাত্রাপথে হঠাৎ সে কিছু পাখির ডিম দেখতে পায়, আর সে একটা ডিম খেয়ে ফেলে। তবে খাওয়ার আগে সে সরি বলে, কারণ জঙ্গলে কাটানো প্রতিটা দিন তাকে জীবন সম্পর্কে একটা গভীর উপলব্ধি দেয়। জীবন কতটা মূল্যবান, আর কারোর জীবনে মূল্য নিজের প্রয়োজনে নেওয়া উচিত নয়। ইয়োশি আবার নিজের পথ ধরে এগিয়ে যায়। হঠাৎ সে কিছু জিনিস দেখে যা মানুষ রেখে গেছে, কিন্তু আশেপাশে কেউ নেই। অনেকদিন হাঁটার ফলে তার পা এখন ক্ষত বিক্ষত। সে নিজের জুতো আর মোজা খুলে ফেলে। আর তখন তার মনে পড়ে যখন মার্কাসের পা জখম হয়েছিল, তখন সে কেমন অনুভব করছিল। সে মার্কাসের কাছে মাপ চায়, বলে, আমি তখন তোমার কষ্টটা বুঝতে পারিনি, কিন্তু এখন আমি সেটা অনুভব করতে পারছি। সে ভাবে, আমি একজন ভালো মানুষ নই, আমার সঙ্গে যা হচ্ছে সেটা আমি ডিজার্ভ করি। তার মনে হয় মার্কাসকে কখনোই কার্লের সঙ্গে পাঠানো উচিত ছিল না, বরং তাকে নিজের সঙ্গে রাখা উচিত ছিল। সবাই মিলে একসঙ্গে যাত্রা করাই ঠিক হতো। কিন্তু এখন সময় অনেক দূর চলে গেছে। পরের দিন ইয়োশি আবার তার পথ ধরে এগিয়ে যায়। হঠাৎ করে সে রাস্তার ধারে একটি জুতোর ছাপ দেখতে পায়, যেটা খুব বেশি পুরনো নয়। এই দেখে সে খুব খুশি হয়ে যায়। তার মনে হয় এটা নিশ্চয়ই কেবিনের জুতোর ছাপ। ইয়োশি চিৎকার করে কেবিনকে ডাকতে থাকে, কেবিন, কেবিন। ঠিক তখনই সে দেখে সামনে কিছু ডিমের খোসা পড়ে আছে। এগুলো সেই একই ডিমের খোসা যেগুলো সে আগের দিন খেয়েছিল। মানে সে ভুল দিকেই হাঁটছিল। সে আবার ঠিক সেই জায়গায় ফিরে এসেছে যেখানে একদিন সে আগে ছিল। এই দেখে সে খুবই হতাশ হয়ে পড়ে, কিন্তু সে হার মানে না। সে ভাবে আমাকে নদীর ধার ধরে চলতে হবে, আর সে আবারও যাত্রা শুরু করে। অন্যদিকে দেখানো হয় কেবিনকে কিছু মানুষ নদীর ধারে অচেতন অবস্থায় পড়ে থাকতে দেখে। আসলে সেই জায়গা থেকে যেখানে ইয়োশি আছে তার দূরত্ব 150 মাইল, মানে দুজন অনেক দূরে ছিল। আজ তাদের বিচ্ছিন্ন হয়েছে 14 দিন কেটে গেছে। এই কেবিনও 14 দিন পর লোকজনের কাছে পৌঁছায়। তার শরীর এতটাই দুর্বল ছিল যে সে নিজে নিজে হাঁটতেও পারছিল না। তবে এখন সে নিরাপদে আছে, কারণ সে আবার মানুষের মাঝে ফিরেছে। একদিন বিশ্রামের পর সে যখন একটু সুস্থ হয়, সে বলে, আমার বন্ধু এখনও জঙ্গলে আটকে আছে, আমাদের তাকে খুঁজতে যেতে হবে। এই কথাটা বলে একজন ফরেস্ট অফিসারের কাছে। ফরেস্ট অফিসার বলে, এটা করে কোনো লাভ নেই, এতদিনে সে বেঁচে নেই, তুমি বেঁচে গেছো, এটাই তোমার ভাগ্য। কিন্তু কেবিন কোনোভাবে তাকে রাজি করায়। আর এবার তারা হেলিকপ্টার নিয়ে ইয়োশিকে খুঁজতে যায়। ইয়োশি তখন জঙ্গলের পথে চলছে। হঠাৎ সে আকাশের একটা হেলিকপ্টার দেখে এবং খুব খুশি হয়ে ওঠে। তার কাছে একটা বড় লাল কাপড় ছিল। সে সেটা নিয়ে নাড়িয়ে সিগন্যাল দেয়, কিন্তু হেলিকপ্টার এত ওপরে ছিল যে সে তাকে দেখতে পায় না আর সোজা চলে যায়। এই দিকে ইয়োশি একদম ভেঙে পড়ে। সে বুঝে যায় এই হেলিকপ্টার নিশ্চয়ই তাকে খুঁজতে এসেছিল, কিন্তু সে তাকে দেখতে পায়নি। এদিকে কেবিন হতাশ হয়ে পড়ে যে ইয়োশিকে পাওয়া যায়নি। তবুও কেবিনের বিশ্বাস ইয়োশি এখনও বেঁচে আছে। সে ফরেস্ট অফিসারকে বলে, আমাদের আবার যেতে হবে। অফিসার বলে, তোমার যা করার ছিল তুমি করে ফেলেছ। কিন্তু কেবিন হাল ছাড়ে না। সে চায় সে নিজেই সবটুকু দিয়ে চেষ্টা করুক। এবং ঠিক তখনই এক লোককে দেখা যায় যার কাছে একটা বোট নৌকা আছে। সে তাকে বলে, তুমি আমার সঙ্গে চলো। কেভিন বলে, তোমাকে আমার সঙ্গে চলতেই হবে, আমার তোমার সাহায্য দরকার। এই নদীকে তোমার চেয়ে ভালো কেউ চেনে না।
কিন্তু সেই লোক প্রথমে সাহায্য করতে রাজি হয় না। সে বলে, তোমার বন্ধুকে হারিয়েছ 17 দিন হয়ে গেছে, এই জঙ্গলে কেউ 17 দিন টিকে থাকতে পারে না। কেভিন বলে, আমি জীবনে কখনো কারোর কাছে হাত পাতিনি, কিন্তু আজ আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইছি। লোকটি কেভিনের দৃঢ়তা দেখে মুগ্ধ হয়ে যায় আর অবশেষে সাহায্য করতে রাজি হয়ে যায়। অন্যদিকে জঙ্গলে ইয়োশি জঙ্গলে পুরোপুরি ভেঙে পড়েছে। সে এখন একেবারে আশা ছেড়ে দিয়েছে। ঠিক তখনই সে দেখে এক মেয়েকে, একটা আদিবাসী মেয়ে। তাকে দেখে ইয়োশি একদম স্তব্ধ হয়ে যায়, কারণ বহুদিন পর সে প্রথমবার কোনো মানুষকে দেখেছে। কিন্তু সেই মেয়ে ইংরেজি বলতে পারে না, মানে তারা কথা বলতে পারছে না, আর সেই মেয়ে ভয়েও কাঁপছে। তবু ইয়োশি তাকে আশ্বাস দেয়, বলে, তুমি আমার থেকে ভয় পেও না, আমি তোমার উপকার করব। মেয়েটিও ধীরে ধীরে ইয়োশির ওপর বিশ্বাস করতে শুরু করে। ইয়োশি মেয়েটিকে নিজের কম্বল দেয় যাতে সে ভালোভাবে ঘুমাতে পারে, আর নিজেও সে সারা রাত গাছের নিচে বসে থাকে। তার মনে হয় অন্তত কেউ একজন এখন তার পাশে আছে। পরের দিন তারা দুজনে একসঙ্গে যাত্রা শুরু করে। ইয়োশি মেয়েটিকে অনেক কিছু বলতে থাকে, যদিও মেয়েটা তার কথা বোঝে না। তবুও ইয়োশি মনে হয় অন্তত কারোর সঙ্গে কথা বলছে। এক সময় ইয়োশি একটা খাবার দেখতে পায়, কিন্তু মেয়েটি তাকে খেতে মানা করে, বলে, এটা পচা, এটা খেও না। ইয়োশি বলে, আমি খুব ক্ষুধার্ত, আমি আহত, আমি বাঁচতে চাই, আমাকে খেতেই হবে। এরপর রাত হয়ে যায়। ইয়োশি মেয়েটিকে বলে, তুমি আমার পাশে চলে এসো, আমি তোমার ক্ষতি করব না, ঈশ্বর আমাদের সঙ্গে আছেন। সে মেয়েটিকে নিজের হাতে ঘুমাতে দেয়, তার কাঁধে হাত রেখে সে মেয়েটিকে সান্ত্বনা দেয়, ঈশ্বর আমাদের পথ দেখাবেন। কিন্তু হঠাৎ সে দেখে তার সামনে কেউ নেই। সে দেখে তার হাত মাটিতে রাখা। আসলে মেয়েটি কখনোই ছিল না, সবটাই ছিল ইয়োশির কল্পনা। সে কল্পনাই মনে করছিল সে এক মেয়ে সঙ্গীর সঙ্গে জঙ্গলে হাঁটছে। মানে এতদিন ধরে জঙ্গলে একা থাকার কারণে ইয়োশি মানসিক অবস্থা একেবারে ভেঙে পড়েছে। সে নিজের কল্পনায় মানুষ বানাচ্ছে, সে তার বাড়ির কথা মনে করছে। অনেকবার তার মনে হয় সে তার পরিবারের মধ্যে নিজের ঘরে ফিরে গেছে, কিন্তু পরবর্তী সে বুঝতে পারে না, সে এখনও জঙ্গলের মাঝেই আছে। তবুও সে আস্তে আস্তে নদীর দিকেই এগিয়ে চলেছে, কারণ সেটা তার একমাত্র আশা। এই পথে হাঁটতে হাঁটতে সে হঠাৎ এক কাদামাখা গর্তে পড়ে যায়, আর যত সে নড়াচড়া করতে থাকে সে ততই নিচে ডুবে যেতে থাকে। তখন ইয়োশি নিজেকে পুরোপুরি শান্ত রাখে, কারণ সে জানে ডাঁটে যত বেশি নড়বে তত দ্রুত ডুবে যাবে। সে খুব কষ্ট করে এক ডালের পাতা আঁকড়ে ধরে। ধীরে ধীরে সে সেই ডালটার সম্পূর্ণ শক্তভাবে ধরে ফেলে আর নিজেকে টেনে নিয়ে ডাঁটের ভেতর থেকে বেরিয়ে আসে। কিন্তু তার ব্যাগটা ওই কাদার মধ্যে রয়ে যায়। ইয়োশি এতটাই ক্লান্ত সে আর হাঁটতে পারে না। সে হামাগুড়ি দিয়ে সামনের দিকে এগোতে থাকে। এই মুহূর্তটাই তার জীবনের সবচেয়ে কঠিন সময়, যখন মনে হয় তার জীবন তার হাত থেকে ফসকে যাচ্ছে। তবুও সে হামাগুড়ি দিয়েই সামনের দিকে এগোতে থাকে। সামনে এক গাছে সে অনেকগুলো পিঁপড়েকে দেখতে পায়। ইয়োশি তার প্যান্ট শক্ত করে বেঁধে ফেলে। তার ওজন এখন আগের থেকে প্রায় অর্ধেক হয়ে গেছে। সে খুব দুর্বল হয়ে পড়েছে। তবুও সে তার শরীরের ওপরে সেই বিষাক্ত পিঁপড়েগুলো ফেলে দেয়, যাদের কামড় অসহ্যনীয় যন্ত্রণা দেয়। যেই না পিঁপড়েরা তাকে কামড়াতে শুরু করে, তার রক্তে এক তীব্র গতি আসে। ব্যথার তাড়নায় সে দৌড়তে শুরু করে। এই সময় তার আবার হ্যালুনিশন শুরু হয়। সে দেখতে পায় তার জীবনের সব মানুষদের, মার্কাস, সেই মেয়ে, কেভিন, তার পরিবার, সবাই। আর সেই সব কণ্ঠস্বর, তুমি হার মানতেই পারো না, ডোন্ট গিভ আপ, তুমি এগিয়ে চলো। এই তাগিদে ইয়োশি দৌড়তে থাকে আর কোনোভাবেই সে নদীর ধারে পৌঁছে যায়। নদীর ধারে পৌঁছতে সে মাটিতে লুটিয়ে পড়ে। তারপর সে বড় বড় কাঠ কুড়িয়ে আনে আর কাঠ দিয়ে একটা চিহ্ন বানায়, যাতে ওপর থেকে কোনো হেলিকপ্টার এলে তাকে যেন দেখতে পায়। যদি কোনো হেলিকপ্টারও ওপর দিয়ে যায় তাহলে সে যেন এই কাঠের সাইন দেখে বুঝতে পারে ইয়োশি নিচে আছে। ঠিক সেই সময় একটা কচ্ছপ আসে। ইয়োশি একটা পাথর তোলে যেন মেরে সেটা খেতে পারে, কিন্তু সেই কচ্ছপটাকে মারে না। সে বলে, তুমি বাঁচবে, ভয় পেও না। যদিও সে ক্ষুধার্ত ছিল তবুও সে কচ্ছপটাকে ছেড়ে দেয়। তারপর দুহাত তুলে আকাশের দিকে তাকিয়ে ঈশ্বরকে ধন্যবাদ জানায়। সে জানে হয়তো সে কখনোই বাড়ি ফিরতে পারবে না, তবুও ঈশ্বর তাকে এত শক্তি দিয়েছেন যে সে জঙ্গলের ভিতর থেকে নদীর ধারে পৌঁছতে পেরেছে। পরদিন সকালে দেখানো হয় তার বন্ধু কেভিন তাকে খুঁজতে খুঁজতে সেই নদীর ধারে এসে পৌঁছায়, যেখানে ইয়োশি কার্ড দিয়ে হাই লিখেছিল। কিন্তু কেভিন সেটা দেখতে পায় না। সে চারপাশ খুঁজতে থাকে, কিন্তু ইয়োশি কোথাও নেই। তার সাথে থাকা লোকটা, যার নৌকা ছিল, সে বলে, তুমি যথেষ্ট চেষ্টা করেছ, এখন আমাদের ফিরতে হবে, এর চেয়ে আগে এগোনো সম্ভব না। তারা নৌকায় উঠে ফিরে যেতে শুরু করে। আর তখন ঘুমিয়ে থাকা ইয়োশি নৌকা ইঞ্জিনের আওয়াজে জেগে ওঠে। সে কষ্ট করে উঠে দাঁড়ায়। সে দেখে কেভিন এসেছিল, কিন্তু এখন ফিরে যাচ্ছে। তাকে চিৎকার করে ডাক দেওয়ার শক্তিও নেই ইয়োশির। তার চোখের সামনে দিয়ে আবার একবার জীবন বাঁচানোর সুযোগ হাতছাড়া হয়ে যাচ্ছে। কিন্তু ঠিক তখন কেভিন ইয়োশিকে দাঁড়িয়ে থাকতে দেখতে পায়।
সে সঙ্গে সঙ্গে নৌকা ঘুরিয়ে নেয়। দৌড়ে এসে ইয়োশিকে জড়িয়ে ধরে। ইয়োশিকে জীবিত দেখে সে ভীষণ খুশি হয়। যদিও ওদের বন্ধুত্ব খুব পুরানো ছিল না, তবুও এদের মনে এক গভীর সম্পর্ক গড়ে উঠেছিল। এই কারণে কেবিন কখনো হার মানেনি, সে ইয়োশিকে খুঁজতেই থেকেছে। সে ইয়োশিকে নিয়ে ফিরে আসে মানুষের বসবাসের জায়গায়। ইয়োশিকে জীবিত দেখে সবাই অবাক হয়ে যায়। কেবিনের বিশ্বাস আর ইয়োশির লড়াইয়ের জেদ তাকে বাঁচিয়ে তোলে। এইভাবে ইয়োশির জীবন রক্ষা পায়। শেষে বলা হয় কার্ল আর মার্কের আর কোনো খোঁজ পাওয়া যায়নি। যদিও কেবিন বহু সপ্তাহ ধরে তাদের খুঁজেছে, তাদের কোনো চিহ্ন পাওয়া যায়নি। পরে জানা যায় সরকার আগে থেকেই কার্লকে খুঁজেছিল। কার্ল যেভাবে ওদের জঙ্গলের মধ্যে নিয়ে গেছিল এবং সে আদিবাসীদের কথা বলেছিল, আসলে এমন কোনো আদিবাসী কখনোই ছিল না। আজ পর্যন্ত কেউ জানে না কার্ল কেন ইয়োশিকে বেছে নিয়েছিল আর কেনই বা ওদের সবাইকে এমন বিপজ্জনক এক অভিযানে নিয়ে গিয়েছিল। কেবিন এরপর নিজের জীবনকে আগের মতোই চালিয়ে যায়, অর্থাৎ অ্যাডভেঞ্চার, ফটোগ্রাফি, জঙ্গল এইসব সে কখনোই ছাড়েনি। সে নিজের অভিজ্ঞতা নিয়ে কিভাবে সে জঙ্গল থেকে বেঁচেছিল তা নিয়ে একটা বইও লিখেছিল। আর ইয়োশি ঠিক 10 বছর পর সেই এক নদীর ধারে ফিরে যায় যেখানে এক সময় তার জীবন প্রায় শেষ হতে বসেছিল। আজও সে অ্যাডভেঞ্চার, হাইকিং এবং জীবনের পথ চলা ছাড়েনি। সে আজও বেঁচে আছে কারণ সে কখনোই হার মানেনি। তার বিশ্বাস ছিল সে যে এই জঙ্গল থেকে, এই দুঃসময় থেকে বাঁচবে, আর ঠিক সেটাই হয়েছিল। আর তার জীবন আগের থেকেই অনেক সুন্দর। এই দৃশ্যের মাধ্যমে এই সত্যি ঘটনাভিত্তিক সিনেমার সমাপ্তি ঘটে। তো হ্যালো বন্ধুরা, পরবর্তী কাহিনী আপনি কোন মুভির ওপর শুনতে চান সেটা নিচে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। আমি আপনাদের কমেন্ট পড়ি এবং আপনাদের মধুর মন্তব্যের জন্য অনেক অনেক ধন্যবাদ।